চাকরিহারাদের অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি এবং চাকরিহারাদের একাংশের যে ঘেরাও অভিযান, সেই ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রীতিমতো একদিকে প্রতিবাদের ছবি নজরে এসেছে, ঠিক তার পাশাপাশি তীর ধনুক নিয়ে প্রতিবাদ, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। আমি দেবারতীর কাছে যাব। দেবারতী, আমরা যে ছবি আজকে সকাল থেকে দেখলাম, বিকাশ ভবনের রীতিমতো ঘেরা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের ধামসা মাদল নিয়ে প্রতিবাদ চলছে, শঙ্খ বাজিয়ে প্রতিবাদ চলছে, পাশাপাশি আমরা দেখেছি তীরধনুক হাতে নিয়েও প্রতিবাদ চলছে। এবং এই ঘটনাস্থলে আমরা দেখেছি রীতিমতো পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, র্যাফ রয়েছেন এবং ঠিক তার পাশাপাশি কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি হয়ে উঠলো। গোটা বিষয়টা দেখে মানে সাংঘাতিক পরিস্থিতি। তাই শাহানা, যে তুমি যে ছবিটার কথা তুমি বলছো সকাল থেকে দেখছিলাম, আমি একবার সরাসরি আবারও ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ বিকাশ ভবনের এটা নজিরবিহীন ঘটনা যে গেট ভেঙে ফেলা, ওই রকম লোহার শক্ত গেট ভেঙে ফেললেন আন্দোলনকারীরা, ভেঙে ফেললেন চাকরিহারাদের একাংশ। এবং তার পাশাপাশি যে ছবি আমরা দেখলাম, সব্যসাচী দত্ত তিনি গিয়েছেন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ। হঠাৎ করে এইরকম কিছু অভিযোগ এলো যে তাদের লক্ষ্য করে নাকি পেপার ওয়েট ছোড়া হয়েছে। চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তাদের একাংশ এইরকম কিছু মারাত্মক অভিযোগ করছেন। এবং সব্যসাচী দত্ত যার গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। একটু যদি আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা ওখানে রয়েছেন। শাহানা, আমি রেশমি আমাদের সঙ্গে, মফিজুল আমাদের সঙ্গে, দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটু মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করব, আর তার আগে এই মুহূর্তে সব্যসাচী দত্ত। আমি যাব মফিজুল, 1 মিনিট একটু ওয়েট করুন। সব্যসাচী দত্ত, পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন, আমরা অনেক বাইরে দাঁড়িয়ে দালাল মিডিয়া, গদি মিডিয়া, আরে সেই জাপান বলুন, দালাল মিডিয়া, গদি মিডিয়া, দেশেরও বিরোধিতা করছে। মিডিয়া কি করতে হয়েছিল? আমি বলছি আপনাকে, কেউ আপনার সামনে যায়নি, অনেক বাইরে ছিলাম, ধাক্কা ধাক্কি না বুঝে মেরেছে। আচ্ছা, তাহলে আমি কি করবো? সেটাই আপনাকে বললাম, আপনি রিঅ্যাক্ট করলেন। না বুঝে মেরেছে, দেখুন রক্ত বেরোচ্ছে, দেখুন এইটা হেলমেট। চলো, আমি সেটাই বলছি আপনাকে যে এইটা উচিত নয়। তারা মেরেছে, মারাটা অন্যায়, না বুঝে মেরেছে, ওদেরকে ছোট থেকে আমাদেরকে মারছে। কেউ আইডেন্টিফাইড নয় ওখানে, গাড়ির সামনে শুয়েছিল। আরে ভাই, গাড়ির সামনে শুয়েছিল, তখন আপনি কি করছিলেন? আমি আপনার কাছে গেছি, আমি বলেছি যে ওরা আপনার গাড়ি আটকে রেখেছে, আপনি বিকাশ ভবনে কাজে এসেছিলেন, কিন্তু ওর হাতে ক্যামেরা, ওকে কেন মারবে? সেটা কে কি করেছে আমি জানি না। আপনি বলছেন ছবিতে রয়েছে সব্যসাচী দত্ত, তিনি যে ছবি অন্তত ধরা পড়ছে বা যেটুকু প্রতিক্রিয়া আমরা শুনতে পেলাম, মিডিয়ার একাংশের ভূমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করছেন একদিকে, অন্যদিকে যা পরিস্থিতি হয়েছে, যে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে বা সব্যসাচী দত্তকে ওখানে ঘিরে ধরে বিক্ষোভ, তার গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। এবং এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি শাহানা, সেখান থেকে এটা খুব স্পষ্ট যে পরিস্থিতি উত্তপ্ত। আর বারবার সময় দেওয়া হয়েছে চাকরিহারাদের একাংশ। একদম শুরু থেকে যে কথা বলছেন, আমাদের প্রতিনিধিরাও বারবার এটা বলার চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রী কি আজকে আদৌ আসবেন, ওনারা কি জানেন? এই প্রশ্নের উত্তরে বারবার চাকরিহারা আন্দোলনকারীরা বলছেন যে আজকে শিক্ষামন্ত্রী এখানে আসবেন, আমরা যতদূর জানি, এবং যতক্ষণ না ওনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমরা এইখান থেকে কোনোভাবেই সরবো না, কোনোভাবেই যাব না। আমি একবার একটু দীপাঞ্জনার কাছে যাওয়ার চেষ্টা করব। দীপাঞ্জনা, লাস্ট আপডেট এই মুহূর্তে, তুমি ঠিক কোন গেটে রয়েছো, কি অবস্থা সেখানে? এবং এই যে পেপার ওয়েট ছোড়ার অভিযোগ উঠছে, মারাত্মক অভিযোগ, কারা ছুটছে পেপার ওয়েট, কি বলছেন চাকরিহারারা? একেবারে দেখো, তোমার কথা সূত্র ধরেই বলি, সকাল থেকে যে ছবি আমরা দেখেছি, বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী তিনি কিন্তু ভিতরে রয়েছেন, কিন্তু যেমনটা জানা যাচ্ছে সেই জায়গা থেকে একেবারে পরিষ্কার তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবেন। তার মাঝে সব্যসাচী দত্ত তিনি মূলত এসেছেন এখানে, তার যে ব্যক্তিগত কাজ রয়েছে, যখন তিনি এসেছেন ঠিক সেই সময় তাকে ঘিরে
চাকরিহারারা বিক্ষোভ দেখান, তার গাড়ির সামনে শুয়ে পড়েন। সেই ছবি এখনো তুমি দেখতে পাচ্ছ, যারা সত্যজিৎ দত্তের লোকজন রয়েছে এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ বলছে যে বাইরে থেকে বহিরাগতরা তারা এসেছে এবং সত্যজিৎ দত্তের লোকজনে কিন্তু তাদের উপর মারধর করা হয়েছে, এমনকি সাংবাদিকদের উপরেও কিন্তু আক্রমণ করা হয়েছে। এখনো স্পষ্ট নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যজিৎ চাকরিহারাদের বলছেন তাদের পাশে তাদের গাড়ি আটকানো হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার জানাচ্ছেন তাদের পাশে রয়েছেন। সমস্ত কিছু জানার পরেও তিনি যখন কাজে এসেছিলেন পুলিশের সাথে তিনি কথা বলেছেন, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে যে আইনি করছেন এই যে একটা ধস্তাধস্তি মারার একটা অভিযোগ, যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের উপর গায়ে হাত তোলার একটা অভিযোগ উঠছে, এটা কারা করছেন? আর সব্যসাচী দত্ত নির্দিষ্টভাবে কি বলছেন? কারণ তাকে খুব উত্তপ্ত হয়ে মানে খুব মেজাজ হারিয়ে কথা বলতে দেখলাম ক্যামেরার সামনে। কি হয়েছে ঠিক ব্যাপারটা? একেবারে তুমি যে কথাটা বলে তোমাকে পরিষ্কার করে দিই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষকরা তারা বলছেন যে বহিরাগতরা এসেছে এবং সত্যসাচী দত্তের সাথে যারা ছিলেন তারাই নাকি তাদের উপরে মারধর করেছে, হামলা করেছে। কিন্তু আমরা দেখেছি যে একেবারে কথায় জড়িয়ে পড়েছিলেন এই সত্যসাচী দত্তের বেশ কিছু ছেলেরা এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা এটাও দেখেছি সাংবাদিকদের মধ্যে দিয়ে সৌজন্যকে বেশ তার যে মেজাজ, সেই মেজাজ হারাতে, কারণ তিনি বারংবার বলছেন চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন, যত দরকার তত তিনি আছেন। কিন্তু তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একজন রুগীকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়তেও কিন্তু তিনি তার চাকরিহারা শিক্ষকরা কিন্তু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সেই প্রশ্ন যখন করতে যান পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে রাস্তা খোলা হবে না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সভ্যসাচী দত্ত তিনি কিন্তু যাচ্ছেন বিকাশ ভবনের একেবারে যে গেট রয়েছে সেই গেটের দিকে, একেবারে সেই ছবি একটু যাইয়ে ভাই একটু যায় যে দেখতে পাচ্ছ, অর্থাৎ সেই জায়গা থেকে একেবারে পরিষ্কার তিনি যে কাজ সেই কাজের জন্য পুলিশের নিরাপত্তার সাথে কিন্তু তিনি যাচ্ছেন এবং সব্যসাচী দত্তকে কোনোভাবেই তুমি দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে সরাসরি পুলিশের কথা বলা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি চাকরিহারারা, অর্থাৎ তাদের কোনোভাবেই ভেতরে দেওয়া যাবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে তিনি কিন্তু কথা বলছেন। এবং আরো একটি ছবি, চাকরিহারারা যেভাবে গেট বন্ধ করে রাখছে কোনোভাবেই হবে না। কি হয়েছে? একটু দাঁড়াবেন, কি হয়েছে? বেশ, মফিজুল রয়েছেন, আমি দীপাঞ্জন আরেকবার বিরত করছি তোমাকে, মফিজুলের কাছে একবার যাবো, সরাসরি এই মুহূর্তে ছবিটা দেখাবো। দেখা দেবরাতি ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে বিকাশ ভবনের যে মেন গেট, সামনের যে গেট, সেই গেটটাকে ভাঙার জন্য চাকরিহারা শিক্ষকরা তারা বল প্রয়োগ করছেন। উল্টো দিকে গেটটাকে রোখার জন্য পুলিশ চেষ্টা করলেও এবং সেই গেটটা কিন্তু তুমি দেখো যে কিভাবে ভাঙার সেই কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা, যারা এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি, তারা কিন্তু এই গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন গেটকে টপকেও ভেতরে ঢোকার কিন্তু চেষ্টা করছেন, ফলে কয়েকজন পুলিশ এই গেটটাকে বাঁচানোর চেষ্টা করলেও চাকরিহারা হাজার হাজার শিক্ষক যারা কিন্তু এই গেটকে ভেতরে ঢুকে ভেঙে ভেতরে ঢোকার যে চেষ্টা সেইটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একেবারে শক্তভক্ত এই গেট, সেটাকে ভাঙা যথেষ্টই কিন্তু কষ্টসাধ্য বিষয়। তারপরেও কিন্তু চাকরিহারা শিক্ষকরা দুদিক থেকেই কিন্তু তারা এই গেটটাকে ভাঙার চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একদিকে পুলিশ, অন্যদিকে কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু এই গেটটাকে ভাঙার সেই প্রক্রিয়া সেটা কিন্তু লাগাতারভাবে চালিয়ে যাচ্ছে। ফলে নতুন করে আবারও কিন্তু খণ্ডযুদ্ধ পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের, সেটা কিন্তু বিকাশ ভবনে আমরা কিন্তু আবার লক্ষ্য করতে পারছি। মোড় কিন্তু এই একই ধরনের ঘটনা দেবরাতি
সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। কখনো একেবারে ভেতরে ঢোকার মূল গেট সেটাকে ভাঙার চেষ্টা, কখনো হচ্ছে বিকাশ ভবনে ঢোকার যে গেট, রাস্তার ধারের যে গেট, সেই গেটটাকে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। ফলে মাঝে মধ্যেই কিন্তু এই চেষ্টা কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কারণ কয়েক হাজার এখনো পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মী যারা বিকাশ ভবনের ভেতরে বা বিকাশ ভবনের চত্বরে প্রবেশ করতে পারেনি, তারা রাস্তাতেই আটকে রয়েছে, পুলিশ তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে, দেখো দেখো এই মুহূর্তে দেখো আবার কিন্তু সেই দেখো এই মুহূর্তে গেট ভাঙা হতে শুরু হচ্ছে, ভাঙতে শুরু করেছে, পুলিশ কিন্তু ব্যর্থ হচ্ছে রুখতে। চাকরিহারা শিক্ষকরা গেট ভাঙতেন, এই ছবি কিন্তু দেখো, সেই ছবি আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি। আবার কিন্তু সেই গেটটিকে ঢোকার চেষ্টা, বলা চলে গেটটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, কিন্তু সেই ভাঙা গেটটাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে, যাতে করে কোনোভাবেই বাইরে রাস্তায় থাকা এই সমস্ত চাকরিহারা শিক্ষকরা ভেতরে প্রবেশ করতে না পারে, সেই চেষ্টা পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। উল্টো দিকে আমরা দেখলাম যারা এই গেট ভাঙতে চাইছিল তাদেরকে বাইরে থেকে সরিয়ে নেওয়া হলো পুলিশের তরফ থেকে। ফলে আপাততভাবে সেই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, যারা শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, এখনো পর্যন্ত যারা ভেতরে প্রবেশ করতে পারেনি, রাস্তায় রয়েছেন, তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে নিয়ে গেল বাইরে থেকে, যার ফলে কিন্তু যে ভাঙার চেষ্টা চালাচ্ছিল সেইটা কিন্তু আপাততভাবে আর ভাঙতে পারলো না। মাঝে মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া এই চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু চালাচ্ছেন, কখনো গেট ভাঙছে, কখনো গেট। আমি একটু বিরত করি তোমাকে, একটু সঙ্গে থাকো। রেশমি রয়েছে আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি। রেশমি, একটা পর্যন্ত প্রথমে সময়সীমা ধার্য হয়েছিল, তার মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে, আর না হলে তারা এখানে বসে থাকবেন। সময়সীমা কি আরো বাড়ানো হয়েছে? আর তুমি এই মুহূর্তে যে গেটে রয়েছো সেখানকার ছবিটা যদি একটু তুলে ধরো। হ্যাঁ বললো, এখন তো ধরতে বলেছে। আমি তো রেশমি, শোনা যাচ্ছে? আমাকে বললো গেস্ট ঠিক করে লাইভে দাঁড়াবো। রেশমি যদি আমার কথা শোনা যায়, আমি যেটা জানতে চাইছি, না সম্ভবত রেশমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একদিকে গেট ভাঙার চেষ্টা চলছে, বিকাশ ভবনে একটি গেট ভেঙে গিয়েছে ইতিমধ্যেই, আরো একটি গেট ভাঙার চেষ্টা চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই যে সময় দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার সময়, প্রথমে দুপুর 1টা পর্যন্ত ধার্য হয়, এবং তারপরে যখন শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল আসেনি, তখন এই সময়সীমা আরো খানিকটা বাড়লো কি? এরই মধ্যে সব্যসাচী দত্ত তিনি পৌঁছে যান, এবং সেখানে কি একটা অপ্রীতিকর পরিস্থিতি হয়, কারণ তাকে আমরা দেখলাম যে যথেষ্ট মেজাজ হারিয়ে মিডিয়ার সামনে এলেন। আর এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকের গেট ইতিমধ্যেই ভাঙা হয়েছে বিকাশ ভবনের, আর আরো একটি গেট ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। যে কোনো মুহূর্তে এই গেটটি ভেঙে যেতে পারে এবং ভেতরে প্রবেশ করতে পারে। যদিও র্যাফ নামানো হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছিল, সেই সময় তারা যে কথা বলার চেষ্টা করছিলেন যে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট পুলিশের রেডি, অর্থাৎ টিয়ার গ্যাস, রাবার বুলেট, এই সমস্ত কিছু নিয়ে রেডি র্যাফ, পুলিশ। কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দিয়েছিলাম, আরেকবার একটু কনফার্ম করব, রেশমির সঙ্গে আরেকবার যোগাযোগ করছি। রেশমি, যদি শোনা যায় একটু জানবো, তুমি যে গেটে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ, কি অবস্থা এখন? আর শিক্ষকরা একটা অভিযোগ করছিলেন কিছুক্ষণ আগে যে তাদের গায়ে হাত তোলা হয়েছে, কারা হাত তুললো, কারা পেপার ওয়েট ছুড়লো, যদি আরেকবার একটু কনফার্ম করো। বিকাশ ভবনের যে প্রধান গেট, সেই গেট ইতিমধ্যে ভেঙে চাকরি প্রার্থীরা ভেতরে প্রবেশ করেছে। বিকাশ ভবন বিল্ডিং এর যে গেট, সেই গেটের সামনে চাকরি প্রার্থীরা চাকরিহারা শিক্ষকেরা বসে রয়েছে। চাকরিহারা শিক্ষকেরা মূল গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে, এবং বিকাশ ভবনের প্রধান গেটের সামনে, অর্থাৎ যেই গেট দিয়ে বিকাশ ভবনের বিল্ডিং এ প্রবেশ করা যায়, সেই বিল্ডিং এর সামনে বসে পড়েছে চাকরিহারা শিক্ষকেরা। এবং তাদের অভিযোগ যে এই বিল্ডিং এর কোনো একটা ফ্লোর থেকে তাদের ওপর পেপার ওয়েট ছুঁড়ে মারা হয়েছে, এবং আমাদের তখন লাইভ সম্প্রচার হচ্ছিল, হঠাৎ করে একটি পেপার ওয়েট এসে পড়ে চাকরিহারা শিক্ষকদের গায়ে, এবং তার প্রতিঘাতে একটি টাইলসের বসার জায়গা রয়েছে, সেই বসার জায়গায় কিছুটা অংশ ভেঙে যায়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা দাবিতে তাদের অনড় রয়েছেন, এবং চাকরিহারা শিক্ষকদের যে আন্দোলনের মুখ মেহবুব মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের তো একাধিক দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া আপনারা বারংবার বলছেন পূর্ণ হচ্ছে না। ইতিমধ্যে একটি পেপার ওয়েট ছুঁড়ে মারা হয়েছে চাকরিহারা শিক্ষকদের গায়ে, কারা সেই পেপার ওয়েট ছুঁড়ে মারলো সেটা তো আমরা এখানে আছি, আমরা এখনই শুনলাম যে ওই দিকের গেট থেকে নাকি এরকম পেপার ওয়েট ছুঁড়ে মারা হয়েছে।
হ্যাঁ ওই দিকের গেট থেকে, সেটা আমরা জানি না কারা এইভাবে করছে। একটা দ্বিতীয় হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান চালাচ্ছিলাম, আমাদের বেসিক কিছু দাবি ছিল, যে জন্য আমরা বসতেও চেয়েছিলাম। আমাদের সঙ্গে কোনো রকম কোঅপারেট করা হয়নি। বসার জন্য অ্যাপ্রোচ করা হলেও সেদিকেও তারা বসেননি, যদিও তারা বারবার বলেছিল যে যা কিছুই তারা করবে সব কিছু আমাদের জানিয়ে করবে। এখন তারা ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। আমরা এই পরীক্ষার জন্য দ্বিতীয় কোনো পরীক্ষা দেব না, এই চাকরির জন্য, সেটা আমাদের দাবি। সেই নিয়ে আমরা এই আজকে আন্দোলন অবস্থান চালিয়েছি। আপনারা বলছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিতে চান, কিসের সেই সময়সীমা? আমরা তো এতদিন ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে অ্যাপ্রোচ করেছিলাম, 7 তারিখ থেকে এখানে টানা বসে আছি, আমাদের সঙ্গে দেখা করা হয়নি। তাহলে আমরা বুঝতে পারছি এখন সব কিছু সমাধান মুখ্যমন্ত্রী করতে পারেন। তাহলে মুখ্যমন্ত্রী আসুক, এসে আমাদেরকে বলুক যে আমাদের চাকরি তিনি কিভাবে সিকিউর করছেন, রিভিউতে তিনি আমাদের কিভাবে জিতিয়ে আনছেন। যদি রিভিউ জিতিয়ে আনতে না পারেন, তাহলে আমাদের জন্য এই চাকরিতে ফেরানোর জন্যই তিনি আর কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা আমরা জানতে চাই। ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে তাদের ভাতা ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সেটা ঘোষণা করা হয়েছে, তারাও এখনো পায়নি, তারা এখানে রয়েছে। দেখুন, গতকালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলো যে যদি মানে যারা গ্রুপ সি এবং ডি আছে তাদেরকে ভাতা দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি মানবেন। খুব ভালো কথা, সুপ্রিম কোর্টের নির্দেশ। এতদিন ধরে সুপ্রিম কোর্ট যে তথ্যগুলো চেয়েছিল তিনি সেই তথ্যগুলো মানলেন না কেন? তিনি যদি সেই সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী সমস্ত তথ্য আজকে দিত, তাহলে তো আমাদের এই যারা ন্যাশন বিল্ডার্স তাদেরকে তো আজকে ফুটপাতে বসতে হতো না। আজকে তো আমরা শ্মশান মানে বিদ্যালয়ে মানে যারা যোগ্য তারা বহাল থাকতো। আজকে আমরা কেন বিকাশ ভবনে আসবো? এর জন্য দায়ী কিন্তু রাজ্য সরকার, এর জন্য দায়ী এসএসসি। ইতিমধ্যে তোমরা রাস্তায় বসে রয়েছো, আন্দোলন করছো, এর দায় কার? একদমই প্রথম এই শিক্ষা দপ্তর যেখানে আমরা এসেছি, এখানে দুর্নীতি, প্রাথমিকভাবে এই দুর্নীতি, সেই দুর্নীতির কারণে আমাদের এই অবস্থা। তাহলে তাদের কারণে যখন আমার চাকরিটাই সংকটের মুখে পড়েছে, তাদেরকে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী বলুক যে আমাদেরকে এই চাকরিতে ফেরার জন্য তিনি কোন ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন। পরীক্ষার কথা বলা হচ্ছে, আপনারা বারবার বলছেন। ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তীতে আবারও আসবো, পরিস্থিতির দিকে নজর রাখো। মফিজুলও রয়েছেন আমাদের সঙ্গে, আমি মফিজুলের কাছে পরবর্তীতে আসবো। কিন্তু একটা ছবি আমাদের ভাবাচ্ছে, আমি আমাদের দর্শকদেরও সেই ছবিটা দেখাতে চাইবো। একটা ছবি আমাদের ভাবাচ্ছে যে যদি এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়ে থাকে, তাহলে এই আন্দোলনের মধ্যে এমন কিছু উপস্থিতি আমরা দেখলাম যা নিয়ে এই প্রশ্ন উঠবে যে এরা কারা, কোথা থেকে এসেছেন এরা কি পুরোটাই কোনো মদতপুষ্ট হয়ে, কারুর মদতপুষ্ট হয়ে এসেছেন? কারা এরা? যে পোশাকে এদেরকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে বডি ল্যাঙ্গুয়েজে এদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এরা কি এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে এখানে এসেছেন, নাকি এরা শিক্ষক মহলেরই একাংশ যারা এখানে এসেছেন? কারা এরা? এই প্রশ্ন আমরা তুলছি, কারণ এই যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে রণংদেহী মূর্তি, এই যে গায়ে হাত তোলার ছবি, আমরা এই ছবি দেখে আমরা বুঝতে পারছি না যে এরা কারা, বহিরাগত কিনা, নাকি এই আন্দোলনে এরা প্রথম থেকে ছিলেন, এরা কি শিক্ষকদের একাংশ, নাকি কোনো বহিরাগত কোনো মদতপুষ্ট শক্তি তাদেরকে এখানে পাঠিয়েছে, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় যে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করা, তাহলে ডেফিনেটলি এটা নিয়ে তদন্ত হয়তো আগামী সময় হবে। এই ছবি যখন আপনাদের একদিকে দেখাচ্ছি, তখন কিছুক্ষণ আগে যে প্রসঙ্গ উত্থাপন করেছিলাম, আবার একটু সেটা বলতে চাইবো বা তুলতে চাইবো। সেটা হচ্ছে যে কেন আন্দোলনকারীদের একাংশ এই কথা বলছেন যে তাদের মারধর করা হচ্ছে, আন্দোলনকারীদের একাংশ এই কথা বলছে যে তাদের উদ্দেশ্য করে পেপারওয়েট ছোড়া হচ্ছে। কেন এই ধরনের অভিযোগগুলো সামনে আসছে, যেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকার কথা? কারণ এটা ঘোষিত কর্মসূচি, এরা আগেই ঘোষণা করেছিলেন যে বিকাশ ভবন অভিযান এরা করবেন। বিকাশ ভবনে যতক্ষণ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে পারছেন না, ততক্ষণ এখান থেকে কোথাও যাবেন না, তারা এখানেই থাকবেন। কিছুক্ষণ আগে মেহবুব মন্ডলের সঙ্গে কথা হচ্ছিল, তিনি একই কথা বলছেন। কারা এই যে বহিরাগত, এই যে যারা এইভাবে এই ঘটনা বা এই আন্দোলনের মাঝখানে ঢুকে পড়েছেন, কারা এরা? দেখুন,
এরা কি শিক্ষক? এরা 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 কি পড়ান? যদি এরা শিক্ষক হয়ে থাকেন এরা কি পড়ান? আর যদি এটা হয় যে এরা বহিরাগত কেউ, যে এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করতে এরা এখানে এসেছেন, তাহলে আমি আবার বলবো পুলিশ নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে, বিচার করবে, কারণ প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে এই ফুটেজ আছে। নিশ্চয়ই ওই এলাকা, পশ এলাকা এবং বিকাশ ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি অফিস, আরো বেশ কিছু অফিস ওখানে রয়েছে, সিসিটিভি নিশ্চয়ই থাকবে। এরা কারা এই প্রশ্ন তুললাম। যদি এরা শিক্ষক হন তাহলে কোন ডিপার্টমেন্ট বা কোন সাবজেক্ট এরা পড়ান, কোথায় এরা পড়ান সেই প্রশ্ন তুললাম। আর যদি এরা বহিরাগত হয়ে থাকেন, কারুর মদতপুষ্ট হয়ে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে এরা এখানে এসেছেন, এটা হয়ে থাকে, তাহলে পুলিশ ডেফিনেটলি এর তদন্ত করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক পাঠটাকে আমি সরিয়ে রেখে ঝন্টুদা একজন শিক্ষক হিসেবে আপনার কাছে আসছি। বাংলার বুকে এই ছবি দেখতে হচ্ছে আমাদের, যাই হোক, কিন্তু কথা হলো যে বারবার যখন এইগুলো নিয়ে আলোচনা করেছি, চর্চা করেছি, তখন এটা কখনো ভাবিনি যে শিক্ষকরা গেট ভেঙে ফেলবেন বিকাশ ভবনের। শিক্ষকরা এই অভিযোগ করবেন যে বাইরে থেকে কেউ বা কারা তাদের উপর হামলা চালাচ্ছে এই আন্দোলন যদি ছত্রভঙ্গ করতে হয়। শিক্ষকরা এই অভিযোগ করবেন যে তাদের উদ্দেশ্য করে পেপার ওয়েট ছোড়া হচ্ছে। এটা কি হচ্ছে, কি হচ্ছে ঝন্টুদা? যদি শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে আমি ঠিক একটু আপনার কাছে এটার উত্তর চাইব। এবং একদম একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে শিক্ষক রিক্রুটমেন্টটা যে কত জরুরি স্বার্থে, শিক্ষার সার্বিক উন্নতির স্বার্থে, সেটা কিন্তু না, সম্ভবত ঝন্টুদার সঙ্গে কোথাও একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে কথা বলতে। আমি চেষ্টা করছি, অডিও একটু ক্লিয়ার আসছে না, আমি দেখছি চেষ্টা করে ঝন্টুদার সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। কিন্তু আমি আবার বলবো যে যে ছবিগুলো ধরা পড়ছে আন্দোলনে, আমরা আরজি কর আন্দোলনের সময় দেখেছিলাম, আরজি করের একটা গণ আন্দোলন, স্বতঃস্ফূর্ত একটা গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে বহিরাগত তাণ্ডব চালিয়েছিল। আপনাদের মনে থাকবে 14 আগস্ট রাত্রে আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, সেই ছবি বাংলার মানুষের মনে আজও একই রকম ভাবে রয়ে গিয়েছে। আর আজকে দেখলাম বিকাশ ভবন, সেই বিকাশ ভবনের বাইরে যেখানে আন্দোলন চলছে চাকরিহারা শিক্ষকদের, সেই আন্দোলনের মধ্যে কেউ বা কারা ঢুকে পড়েছেন, হয়তো এদের উদ্দেশ্য ছিল এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করা। ঝন্টুদার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ঝন্টুদা, নিশ্চয়ই আমার প্রশ্নটা আপনি শুনতে পেরেছেন আগে, একটু উত্তর চাইবো। আমি দেবারতী, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট। আমি আমার কর্মজীবনটা শুরু করি এসএসসির মাধ্যমে, এবং একটা সুস্থ নির্ভেজাল মানে আইন মাফিক সুস্থ প্রক্রিয়ায় শিক্ষক রিক্রুটমেন্টটা একটা জাতির শিক্ষার স্বার্থে, সার্বিক শিক্ষা উন্নতির জন্য কতটা প্রয়োজন আমি জানি বলেই প্রত্যেকটা মুহূর্তে এই যে আজকে লাস্ট 11 সালের পর থেকে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, অন্যান্য দুর্নীতির অ্যাসপেক্টে যেমন বলেছি, শিক্ষক দুর্নীতি নিয়ে কিন্তু আমি বারবার সরব হয়েছি, শুধু নয় বারবার তার খুঁটিনাটি অ্যাসপেক্ট গুলো নিয়ে আমি আলোচনা করেছি। তুমি যেটা দেখাচ্ছিলে, সত্যি এটা একটা জাতির ক্ষেত্রে কত বড় অবমাননা, একটা জাতির মানে আমার ঝন্টুদা মনে পড়ে যাচ্ছে সিঙ্গুর আন্দোলনের সময়ের কথা, সেই চটি পরা পুলিশ, সেই চটি পরা পুলিশের কথা মনে পড়ে যাচ্ছে। আর আজ হাফ প্যান্ট পরা কাউকে দেখলাম, আমি জানি না এরা ভবিষ্যতে শিক্ষক হবেন কিনা, আমি জানি না। এই আন্দোলনে এরা এসেছেন এবার নষ্ট করতে এসেছেন না এই আন্দোলনে যোগ দিতে এসেছেন জানি না। না না, দেবারতী, এটা রাষ্ট্রচালিত একটা কনস্পিরেসি যে গণ আন্দোলনকে কি করে ভাঙা যায়, নিজেদের লোক ঢুকিয়ে আরজি করের আন্দোলন ভাঙার ইতিহাস আছে, একাধিক বিরোধী আন্দোলন, গণ আন্দোলন ভাঙার ইতিহাস আছে এই সরকারের। এমনকি মাথায় রাখবে, কিছুদিন আগে এই চাকরিহারা শিক্ষকদের মঞ্চে যখন পুলিশ ওদের বুকের মধ্যে লাথি মারলো, সেই সময়ও কিন্তু বহিরাগতদের রাষ্ট্র ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে বিপথে চালিত করতে চেয়েছে, যাতে জনমানুষের যে গ্রহণযোগ্যতা আন্দোলনটার, সেটাকে ধুলোয় মিশানো যায়। অর্থাৎ এদের অবমূল্যায়ন যেন জনগণের মাঝখানে করা যায়, এটাই কিন্তু রাষ্ট্রের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য। এই কারণে এই শিক্ষক সাজিয়ে কিছু লোককে আনা হয়েছে। তুমি বলছিলে পজ এরিয়া থেকে, এটা রাষ্ট্রের কৌশল। তুমি আন্দোলনটার ব্যাপ্তিতে একটু আসতে চাইবো আপনার কাছে, এই কারণে, কারণ একটা ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে হচ্ছে যে ধামসা মাদল নিয়ে একদল মানুষ এসেছেন, তারা শিক্ষক বলে আমরা ধরে নিচ্ছি এই আন্দোলনের সঙ্গে রয়েছেন, বা তারা অশিক্ষকও হতে পারেন,
হয়তো সাধারণ মানুষও হতে পারেন, ধামসা মাদল নিয়ে এসেছেন, তীর ধনুক হাতে শিক্ষকরা এসেছেন, এই আন্দোলনের ব্যাপ্তিটা আপনি কিভাবে দেখছেন? না না দেবারতী, এটা ভুল হচ্ছে। সান্তালি সম্প্রদায়ে, আদিবাসী সম্প্রদায়ের একটা বড় অংশের শিক্ষকরা চাকরি হারিয়েছে। এই 26,000-এর মধ্যে আমি এই ব্যাপারটা জানি একদম। এবং আদিবাসী সম্প্রদায়ের ধামসা মাদল, তীর ধনুক হচ্ছে তাদের ট্র্যাডিশনালি আইন মাফিক সংবিধান প্রদত্ত একটা অলংকার বলতে পারো, অস্ত্র নয়। এটা নিয়ে তারা গণ আন্দোলনের প্রতীকী হিসাবে এখানে এসেছেন। মাথায় রাখতে হবে, রাষ্ট্র কিন্তু কোনো সুরাহা করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিষদ বর্গ এই সমস্যাটা জিইয়ে রাখছে, নিত্য নতুন জটিলতা তৈরি করছে। ফলত আজকে যা ব্যাপ্তি সমাজে হয়েছে যে আদিবাসী ভাই বোনেরা তাদের সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে গণ আন্দোলনের প্রতীকী হিসেবে সান্তাল বিদ্রোহের মতন ধামসা মাদল তীর ধনুক নিয়ে আসতে বাধ্য হয়েছে। এটাও শোভনীয় নয়। শিক্ষার আঙ্গিনায় যেখান থেকে রাজ্য শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, সেখানে তীর ধনুক নিয়ে, ধামসা মাদল নিয়ে আন্দোলন, মাননীয় মাস্টারমশাইরা কলমের পরিবর্তে গেট ভাঙছে, এটা শোভনীয় নয়। কিন্তু উপায়ও নেই ওদের কাছে, কারণ রাষ্ট্র এমন একটা ব্যবস্থা করে ফেলেছে যে ওদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পাল্টা রুখে দাঁড়ানো ছাড়া কোনো গতি ওদের কাছে নেই। জন্টুদা, একটা ছবি একটু দেখাবো। এইটা যেমন একরকমের ছবি আমরা দেখলাম, একদিকে তীর ধনুক নিয়ে, ধামসা মাদল নিয়ে শিক্ষক, আমি ধরে নিচ্ছি আপনার কথা কে সামনে রেখে যে এরা যদি শিক্ষক সমাজেরই একটা অংশ হয় তাহলে এটা একটা নজিরবিহীন ছবি। আরো একটা ছবি দেখলাম যেটা আমি শুরুতেই বলছিলাম, যে পেপার ওয়েট ছোড়ার অভিযোগ এসছে। এই শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের দিকে নাকি পেপার ওয়েট ছোড়া হয়েছে। এটা কি হচ্ছে এই ছবি? আমি জানি না, মানে এর কি ব্যাখ্যা হতে পারে ঝন্টুদা? না না, এটা একটাই ব্যাখ্যা, যে রাষ্ট্র পুলিশ লেলিয়ে দিয়ে নিরপরাধ কলমধারী, কলম নামক একটি অস্ত্রধারী শিক্ষকদের বুকে লাথি মারতে পারে, কোলপাজা করে থানায় তুলে নিয়ে যেতে পারে, অথচ মুর্শিদাবাদের এক দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। সেই রাষ্ট্রই পেপার ওয়েট ছুঁড়ে মারছে। আন্দোলনের চরম ঘৃণা, আন্দোলনের বিরুদ্ধে রাষ্ট্রের চরম ঘৃণা, চরম ভয়, তারই বহিঃপ্রকাশ এই পেপার ওয়েটটা। তুমি খেয়াল করবে যে এই সরকার প্রথম থেকে অস্বচ্ছতা রেখেছে। এদের সমস্যার সমাধানের অন্তত 100 বার সুযোগ পেয়েও এই পশ্চিমবঙ্গ সরকার তার শিক্ষা দপ্তর কাজ করেনি। কারণ সার্বিক অর্থে দুর্নীতিগ্রস্ত যারা আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা চুরি করে কিনেছে পয়সা দিয়ে তৃণমূল নেতাদের সাহায্যে, তাদের বাঁচানোটাই ছিল তৃণমূল নেত্রী এবং তার শিক্ষা দপ্তরের এক এবং একমাত্র অভিপ্রায়। এবং খেয়াল রাখতে হবে, আজও ওই শ্রেণীটাকে বাঁচানো, তার ক্যাবিনেটকে বাঁচানো এই সরকারের কিন্তু অন্যতম একটা মেকানিজম, কৌশল। আর এই যে দেখছো বিক্ষোভ, এই ছেলে মেয়েগুলো ভালো করে জানে রাষ্ট্র যেভাবে চলছে ওদের অন্ধকারে রেখে কিউরিটিভ পিটিশন দাখিল করলো, এমএ অ্যাপ্লাই করলো, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, অচিরেই এই সুপ্রিম কোর্টের 27 ওদের এই কিউরিটিভ পিটিশন খারিজ হবে এবং ওদের 31শে ডিসেম্বরের পরে চাকরিটা থাকবে না। কারণ 31শে মের মধ্যে সরকার কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন রেডি করে ফেলেছে। অচিরেই এই শুক্রবার কিন্তু এই যে 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেওয়ার কথা শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, তার কি হবে? এটা কি সম্ভব আদৌ এই 1 বছরের মধ্যে এই পুরোটা মানে রাজ্য সরকারের পক্ষে পুরোটা কি সামলে আনা? এটা কতটা সম্ভব বা কতটা চ্যালেঞ্জিং বলে আপনার মনে হচ্ছে? 31শে ডিসেম্বর একদিকে সময়সীমা, আর এই হলফনামা দেওয়ার ক্ষেত্রে 31শে মে নতুন নিয়োগ প্রক্রিয়া। না দেবারতী, আমি তোমায় বলছি, শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ রিপোর্ট আগামী কাল বা পরশু কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। অর্থাৎ রাজ্য কিন্তু মোটামুটি ক্লিয়ার অবস্থান নিয়ে ফেলেছে, ওরা নতুন রিক্রুটমেন্ট করবে আর এদের ভাতা বা অন্যান্য একটা ডেপুটেড টিচার হিসাবে, একটা অস্থায়ী টিচার, ওদের কিন্তু একটা ক্ষণস্থায়ী রিলিফ টিচার হিসেবে রেখে
সরকার 26-এর নির্বাচন অব্দি সমস্যাটা জিয়ে রাখবে। নতুন রিক্রুটমেন্ট আগামীকাল বা পরশু অ্যাড বেরিয়ে যাবে, তা না হলে কোর্ট কন্ডেমড হবে এবং বড় জরিমানা হবে। সরকার কিন্তু আন্ডারটেকিং দিয়ে এসেছে, মনে রাখতে হবে আন্ডারটেকিং দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর। এবং শুধু তাই নয়, আন্ডারটেকিং এর শর্তটাই সুপ্রিম কোর্টে ছিল না মানলে জরিমানা এবং সাথে সাথে 31শে ডিসেম্বর অব্দি যে রিলিফ সে শিক্ষকদের সেটা উইথড্র করে নেবে সুপ্রিম কোর্ট। ফলে তৃণমূল চালিত সরকার কিন্তু আগামীকাল পরশুর মধ্যে একটা বের করে প্রক্রিয়াকরণ 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবে। মাঝখানে 26,000 তাদের মধ্যে যোগ্য অযোগ্য অনেকেই আছে, তারা কিন্তু মাঠে মারা পড়বে। নতুন রিক্রুটমেন্টে এরা টিকতে পারবে না, দাঁড়ানোর নিশ্চয়তা খুবই কম এরা জানে। বেশ বেশ ঝন্টুদা, আমি আপনাকে একটু বিরত করবো, কারণ একটা বিরতি আমাকে খুব দ্রুত নিতে হবে এখানে দাঁড়িয়ে। বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরছি, এই খবর দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो। দাদা ফিনাইল দিন তো। নেন। না, আমার ফিনাইলই চাই। ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম, এ হলো লাইজলের শক্তি, মাত্র 69 টাকায়। দিয়ে দিন। ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস আর পোকামাকড় দূর করে। আপনার হাত কখনো এদিক কখনো ওদিক, এদিক এদিক কখনো ওদিক ওদিক, একে যেতে হয় না জানে কোথায় কোথায়, তারপর তা পৌঁছায় এদিকে আর এদিকে। বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য চাই ডেটলের উন্নত জার্ম প্রোটেকশন। ভারতের প্রথম সাবান যা দেয় 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। আগামী সময় কি হবে জানি না, কারণ এই পুরো বিষয়টি এই মুহূর্তে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট এই দুয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যে আন্দোলনের ছবি, আমি আবার বলবো, যে আন্দোলনের ছবি আজকে দেখলাম এবং যে বহিরাগত তাণ্ডব, এই ছবি, এটা একেবারে নজিরবিহীন। আমি আবার বলছি, জানি না কারা কোন উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন স্থলে পৌঁছেছিল, যাদের ছবি দেখা গিয়েছে, যাদের বডি ল্যাঙ্গুয়েজ, যাদের কথাবার্তা, মুখের ভাষা, এই সমস্ত কিছু দেখে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এরা পড়াতে পারেন না। মানে এরকম কোনো শিক্ষক যে হতে পারে এটা আমাদের চোখে মানে ধরা পড়ছে, এটাই খুব লজ্জার বিষয়। কাজেই যদি আমরা এই অংশটাকে বাদ দিই, অর্থাৎ এরা পড়াতে এখানে আসেনি, এরা আন্দোলন করতে এখানে আসেনি, এরা শিক্ষক সমাজের অংশ নন, তাহলে এরা কারা, কোথা থেকে এলেন? কারোর মদতপুষ্ট এসেছেন, এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে এসেছেন, কি কারণে এসেছেন জানি না। যাই হোক, কথা হচ্ছিল ঝন্টুদার সঙ্গে, এই যে দাদা আরেকবার একটু আপনার কাছে আসবো এবং যেটা জানার চেষ্টা করবো এখানে, যে একটা ভাতার ঘোষণা হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা ভাতার ঘোষণা গতকাল আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কি মনে হচ্ছে এই ভাতা, যদিও আমরা এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা চাকরিহারা তাদের সঙ্গে কথা বলেছি, তারা একেবারে এই পথে যেতেই রাজি নন। কি মনে হচ্ছে দাদা, কি হতে পারে? না দেখো, শোনা যাচ্ছে তো অতি স্পষ্টভাবে ভাতা দুটো অপশনে বেআইনি। একটা সংবিধান প্রদত্ত 266 কনসলিডেটেড ফান্ড অনুযায়ী রাজ্য সরকার এইভাবে ভাতা দিতে পারে না, প্রথম। দ্বিতীয়, এরা কিন্তু আইনের ভাষায় গ্রুপ সি গ্রুপ ডি পুরোপুরি বেআইনি, অযোগ্য প্রমাণিত হয়েছে। আমি আবারও বলছি, ওরা নোবেল পুরস্কার পেতে পারে, কিন্তু আইনের পরিভাষায় ওরা কিন্তু সম্পূর্ণ অযোগ্য। ফলে অযোগ্যদেরকে তুমি লাইভলিহুডের পোস্টে জনগণের ট্যাক্সের টাকায় পুষতে পারো না, এটা কোর্ট কন্ডেম, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো। পরে অর্থাৎ রাজ্য যেই কৌশলটা নিয়েছে, এদের সার্বিকভাবে ক্ষোভকে প্রশমিত করতে এবং তার দলকে বাঁচাতে, তাদের দলের নেতাদের জনগণের মার থেকে বাঁচাতে, সেটা কিন্তু অচিরেই সরকার জানে চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে এবং কোর্ট কন্ডেমড হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে পরবর্তীকালে এটা বাতিল হবে। এই পথটা কিন্তু ভয়ানক। তুমি পার্মানেন্ট চাকুরি, জনগণের ট্যাক্সের টাকায় পরিশ্রম করে যারা উপার্জন করতো তাদের তুমি ভাতাজীবীতে পরিণত করলে, এটা সামাজিক ক্ষেত্রেও কিন্তু শোভনীয় দেখায় না। আর এটা তো সমাধান নয় রে বাবা, সমাধান তো নয়। কারণ 12B, আর্টিকেল 12B অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট অথরিটি স্টেট গভর্নমেন্ট এবং তাদেরই অটোনোমাস এসএসসি এবং তাদেরই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে আমাদের কাউন্সিল বা বোর্ড। তাহলে তারা
কেন যোগ্য অযোগ্যর সেগ্রিগেশন করলো না, মূল প্রশ্ন এখানে। দ্বিতীয়, তারা কেন ডিউ টাইমে কিউরেটিভ পিটিশন বা এই পিটিশন দাখিল করলো না, রিভিউ পিটিশন দাখিল করলো না, বরং তারা গিয়ে 7 তারিখে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলো, 17 তারিখে তারা গিয়ে এমএ অ্যাপ্লিকেশন করলো। যার অর্থ তুমি এমএ ডিক্লেয়ার করছো মানে তুমি তো মেনেই নিলে যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেটা সঠিক, তারপরে তুমি রিভিউ পিটিশন যাচ্ছ, তার মানে তোমার রিভিউ পিটিশনটা তুমিই চাইছো খারিজ হয়ে যাক। অর্থাৎ সার্বিকভাবে তৃণমূল সরকার চাইছে দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে, এবং সেটা করতে গিয়ে এই যোগ্যদের শিকন্ডি করছে বা তাদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের মাধ্যমে সার্বিকভাবে নিজেদের ফেসটাকে সেভ করছে। ফেস সেভিং এর ভূমিকা নিয়েছে এখানে যোগ্য শিক্ষিত চাকুরে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এইটা কিন্তু আইন মাফিক, যেমন সংবিধান প্রদত্ত ভাবে যেমন সঠিক নয়, বেআইনি, আবার সামাজিকভাবে এই ভাতা গ্রহণ অন্যায়, অবিচার এবং অসামাজিক অসম্মানের। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটা স্ট্যান্ড করছে না। স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে তার চেয়ারম্যান যিনি বিকাশ ভবনে রয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্ম সেটাও বাধা সৃষ্টি হচ্ছে বলে এরকম একটা অভিযোগও করা হচ্ছে। এরা এতদিন ধরে বসে রয়েছেন দপ্তরের বাইরে। সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান, তার কোনো প্রতিক্রিয়া এই 5-7 দিনের মধ্যে পায়নি। দায় ঝেড়ে ফেলার এই চেষ্টা, যেটাকে বারবার বলা হয় যে স্বয়ংক্রিয় বডি, তো তাহলে তার চেয়ারম্যানের একটা বক্তব্য আসবে না? জন্টুদা, এই যে আমি বিগত 7 দিনের কথা বলছি, আমি আগের কথা ছেড়ে দিচ্ছি, বিগত 7 দিনে যে কদিনে ছেলেমেয়েগুলো বসে রয়েছে রাস্তায়, একটা বক্তব্য আসবে না সামনে? তুমি একটা অদ্ভুত রাজ্যে বাস করো, তুমি বলছে স্বয়ংক্রিয়, দ্যাট ইজ অটোনোমাস, তাই তো, স্বশাসিত। 1997 সালে বামফ্রন্টের বিধানসভা আইনে এসএসসি আইন পাস হয়, অটোনোমাস, অর্থাৎ সরকার নাক গলাবে না। তারপরে মুখ্যমন্ত্রী এক সদস্যের কমিটি বানিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এসএসসি কে বাইপাস করে, বাক কমিটি সেটা দেখিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারপরে বলতে হচ্ছে আমি বাইরে আছি, না হলে 1 মিনিটে সমাধান করতাম। অর্থাৎ সরকার একটা অদ্ভুত অটোনোমাস স্ট্রাকচার তৈরি করেছে, যেটা সরকারই মানে না, একটা সোনার পাথর বাটি। আর সিদ্ধার্থ বাবুর কথা যত কম বলবে ততই ভালো। সিদ্ধার্থ বাবু এমন একটি অটোনোমাস বোর্ডের চেয়ারম্যান, যে অটোনোমাস বোর্ডের কাজটা কি, যেই কাজটা হচ্ছে তিনি আগ বাড়িয়ে গিয়ে বলবেন একটাই কথা, আমার কাছে এই মুহূর্তে যোগ্য অযোগ্যের তালিকা আছে বা নেই। তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে অন্তত 2 ডজন হলফনামা দিয়েছে, যেটা একটার সাথে একটা কোনো মিল নেই। তাহলে কোন অটোনোমাসের কথা বলছো? আতুর ঘর হচ্ছে এসএসসি। আগে আমরা ওটাকে ভাবতাম মন্দির বেকার ছেলে মেয়েদের বাংলার, এখন ওটা হচ্ছে সিবিআই এর কি কিছু করার ছিল না? সিবিআই কি যে যা করেছে, যেভাবে তালিকা জমা দিয়ে দিয়েছে, এইটুকুই করার ছিল, সিবিআই আর কিছু করতে পারতো না? একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট বোঝো, সিবিআই 9,500-এর কাছাকাছি যে ওএমআর এর শীট জমা দিয়েছিল, যার স্ক্যান কপি, সেটা কিন্তু স্ক্যান করে গিয়েছিল। রাজ্য সরকার পুজোর আগে পিছন দরজা দিয়ে 9,500 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে পাল্টা চ্যালেঞ্জ মামলা করায়। ভারতবর্ষের এভিডেন্স অ্যাক্ট, যেই অ্যাক্ট অনুযায়ী 60B, অর্থাৎ এই যে স্ক্যান কপিটা 60B এভিডেন্স অ্যাক্টে পড়ে, সেটা যদি আমার স্ক্যান কপি কেউ প্রকাশ করে বলে এটা অথেন্টিক, আমি যদি চ্যালেঞ্জ করি বলি ওটা আমার নয়, তাহলে 60B অনুযায়ী ভারতবর্ষের আইনে ওটা স্ক্যান করানো যায় না। সুপ্রিম কোর্ট নিরুপায় হয়ে এই হলফনামা, এই স্ক্যান কপি যেটা সিবিআই জমা করেছিল, সেটাকে বাতিল করতে বাধ্য হয়। সুপ্রিম কোর্টে সিবিআই কিছু করার ছিল না, সুপ্রিম কোর্টের কিছু করার ছিল না, কারণ আর্টিকেল 12B, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, যিনি অল ইন অল এসএসসি এবং বোর্ড, তারা যতক্ষণ মেরিট লিস্ট না দিচ্ছে ততক্ষণ যে এজেন্সি দেখ না কেন, আর্টিকেল 60B অনুযায়ী সেটা কিন্তু চ্যালেঞ্জ হলে টিকতে পারে না। ভারতের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেটাই লেখা আছে। ফলে এখানে সুপ্রিম কোর্ট বা সিবিআই কিন্তু যেটুক লিমিটেশনে কাজ করেছে, সঠিক কাজ করেছে, বরং একমাত্র 12B রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড, তারা তাদের কাজ করেনি, কন্টিনিউয়াস জটিলতা তৈরি করে যাচ্ছে, আজও করে যাচ্ছে। আন্দোলন ভাঙতে চাইছে, কখনো পেপার ওয়েট মারছে, পুলিশকে লেলিয়ে দিচ্ছে, অপপ্রচার করছে, বহিরাগতদের ঢুকিয়ে দিচ্ছে।